মিনিস্টার অফ এমএসএমই স্যারকেও আজকে এখানে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে আসার জন্য আমাকে কোঅর্ডিনেট করার জন্য এখানে এসেছেন। স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডক্টর পি কে দাস স্যার ওনারা বললেন এবং তাপস স্যারও বললেন, আপনারা শুনলেন যে ইন্টেলেকচুয়াল এমএসএমই আপনাদেরকে সাহায্য করতে পারে থ্রু পশ্চিমবঙ্গের 11টা জেলা থেকে এখানে এসেছেন এবং সবচেয়ে মজার ব্যাপার, যারা যত বেশি দূরে থাকেন তারা সবার আগে এসেছেন। তার জন্য আপনাদেরকে আমি ন্যাশনাল চেম্বার অফ কটেন অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ তরফ থেকে সাধুবাদ, ধন্যবাদ, প্রণাম জানাই। মঞ্চস্থ আমাদের ম্যাডাম ডক্টর মোহম চৌধুরী, সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট, নোডাল অফিসার, প্যাটেন্ট ইনফরমেশন সেন্টার, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ম্যাডামকে স্বাগত এবং ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের সাথে আছেন ডক্টর শুভ্র মুখার্জি, ডাইরেক্টর রিসার্চ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। স্যারকে ধন্যবাদের সাথে সাথে কৃতজ্ঞতা জানাবো, কারণ আজকে যে আমরা প্রোগ্রামটা করতে পারছি এখানে বিসি স্যারের সাথে সাথে আমাদের উনি আজকে স্পেশাল কাজে আটকে আসতে পারেননি, সম্মানীয় অশোক কুমার পাত্র স্যার, এবং তারপরেই আমাদের শুভ্র স্যার উনি আমাদেরকে শুরু থেকেই সহযোগিতা করেছেন, মিটিং করেছেন আমাদেরকে নিয়ে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও পল্লব স্যার, বিদ্যুৎ স্যার সকলকে নিয়ে স্পেশাল মিটিং করে সারিঙ্গি স্যার আরো অনেকে ছিলেন এই প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করতে পেরেছি। সেজন্য আমাদের ডিয়ার সুব্রত স্যারকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর পি কে দাস, জেডি এইচএচও এমএসএমই ডিএফও কলকাতা, মিনিস্টার অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। স্যারকেও ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামটাকে এখানে করার জন্য অ্যাপ্রুভাল দেওয়ার জন্য, অনুমতি দেওয়ার জন্য, এবং সম্ভবত এমএসএমই ডিএফও থেকে এটাই প্রথম প্রোগ্রাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিপুল দি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গ্রেড 1 এমএসএমই ডিএফও, মিনিস্টার অফ এমএসএমই। স্যারকেও আজকে এখানে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে আসার জন্য, আমাকে কোঅর্ডিনেট করার জন্য এখানে এসেছেন। স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের প্রোগ্রামের স্পেশাল কোঅর্ডিনেটর এখন উপস্থিত আছেন সুদীপ পাল স্যার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এমএসএমই ডিএফও। স্যারকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অনুষ্ঠানটা এত সুন্দর করে স্বল্প পরিসরে অর্গানাইজ করার জন্য। আর আমাদের মধ্যে যারা যারা ন্যাশনাল চেম্বার অফ কটেন অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ যারা আধিকারিক, ন্যাশনাল সেক্রেটারি ডক্টর হৃদয় হালদার মহাশয় আছেন, উনি রায়গঞ্জ আসানসোল থেকে এসেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাকি অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল চেম্বার অফ কটেন অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজের যে আধিকারিক মেম্বাররা এত দূর দূর থেকে এখানে এসেছেন, এসে অনুষ্ঠানের সফল করতে সহযোগিতা করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের যে প্রোগ্রাম আইপিআর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটাতে হয়তো অনেকেই প্রোগ্রামটার সাথে আগে অনেক সেমিনারে গেছেন বা অনেকের কাছে এটা নতুন। তো এখানে আমাদের মহুয়া ম্যাডাম আছেন, আমাদের প্যাটেন্ট এবং ট্রেডমার্ক এবং জিআই এর ক্ষেত্রে ম্যাডামের অতুলনীয় ভূমিকা এবং অবদান আছেন। ম্যাডামের বক্তব্য আপনারা শুনবেন, এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা যখন সেকেন্ড পার্টে আমার সেশন আছে, এখন টেকনিক্যাল সেশন হবে, ম্যাডাম বিস্তারিতভাবে টেকনিক্যাল বলবেন, এমএসএমই থেকে কি কি সুযোগ সুবিধা আছে আইপিআর এর জন্য আমাদের এমএসএমই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্যার বলবেন, কিছুটা আমাদের দিকেদার স্যার বলেছেন। পরবর্তীতে সেকেন্ড হাফে আমাদের মৃত্যুঞ্জন স্যারের একটা সেশন আছে, উনিও টেকনিক্যাল পার্ট নিয়ে বলবেন। শেষে একদম আমি বলবো যে যেটা আমার সাবজেক্ট, বিজনেস গ্রোথ থ্রু আইপিআর, কি করে আপনার এমএসএমই কে ডেভেলপমেন্ট করতে পারেন, আপনার বিজনেসকে কি করে সাস্টেনেবল ইকুইটেবল গ্রোথ করতে পারেন, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের পিএসইউ, সিপিএসইউ কি কি ধরনের স্কোপ গুলো আছে, আপনি আইপিআর এর আন্ডারে ফ্যাসিলিটি নিলে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আপনার বিজনেসকে কি করে আপনি ডেভেলপ করতে পারেন, সাস্টেনেবল করতে পারেন, কম্পিটিশন থেকে এগিয়ে রাখতে পারেন, এবং ভেন্ডার হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন, সেগুলো নিয়ে বিস্তারিত বলবো। প্রায় অনেকগুলো মিনিস্ট্রি নিয়ে স্কিম আছে, সেগুলো বলবো যাতে আপনারা বেনিফিটেড হতে পারেন, বা যারা ভয় পান যেটা অনেক বড় ব্যাপার, আইপিআর মানে অনেক বড় ব্যাপার, তা নয়। অনেক প্রান্তিক স্তর থেকেও জিআই হয়েছে, বাইরে দেখেছেন ওরা সৌরভ হয়েছে, কালীপুরের পেয়ারা, গোবিন্দভোগ চাল, তোলাই পাঞ্জি, এগুলো নিয়ে দেখেছেন, তারা কিন্তু খুব কর্পোরেট থেকে আসেনি, তারা ইনিশিয়েটিভ নিয়েছে, স্যার এবং ম্যাডামদের সহযোগিতা পেয়েছে, বিসিকেবির সহযোগিতা পেয়ে তারা কিন্তু জিআই পেয়েছে, আগামীতে আরো জিআই পাবে।
তার জন্য আপনারা একদমই ভয় পাবেন না যে আইপিআর মানে একটা কর্পোরেট সেক্টরের কাজ তা নয়, বরং তুলনামূলক যদি বিচার করি তাহলে কিন্তু কর্পোরেট থেকেও এই প্রান্তিক স্তরের মানুষরা বা এপিসি গুলো বা ফার্মাররা কিন্তু পিছিয়ে নেই, বরং আপনাদের স্কোপ অনেক বেশি আছে। এবং সেগুলো করার পরে কি কি বেনিফিট পেতে পারেন সেগুলো আমরা বিস্তারিত বলবো আমাদের সেশনে। আপাতত ফার্স্ট হাফে আমার রিপ্রেজেন্ট সেশন আমি এখানে সমাপ্ত করব। সকলকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কোঅপারেশন করার জন্য। ধন্যবাদ। যে ওয়ান ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, যেটা এমএসএমই, মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হচ্ছে, এবং তার কিছুটা পার্ট আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক এবং অফিসারদের দ্বারা এই অনুষ্ঠানটি সম্ভব হচ্ছে। আমি গর্বিত যথেষ্ট যে এমএসএমই আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়কে এই আজকের এই অনুষ্ঠানটা আজকের এখানে সিলেক্ট করার জন্য। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত ম্যাডাম ডক্টর মহুয়া হোম চৌধুরী, সায়েন্টিস্ট সি, নোডাল অফিসার, পেটেন্ট ইনফরমেশন সেন্টার, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এনার সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক। আমি খুব ভুল না করলে 2009-10 এই সময় থেকে, যেদিন থেকে গোবিন্দভোগ, তারও আগে। 2000 সাল থেকে আসছি। আচ্ছা, তো যাই হোক, আমি এখানে বিশ্ববিদ্যালয়ে 2006-এ এসেছি। গোবিন্দভোগ যখন আমি প্রথম আমরা ছিলাম সেই সময়টা, যখন এখানে জিআই করা হয়েছিল। যাই হোক, প্রফেসর দে তখন ছিলেন এবং একটা আইপিআর সেল ছিল। থ্যাংক ইউ। শ্রী পি কে দাস, হেড অফ অফিস, জয়েন্ট ডিরেক্টর, এমএসএমই, ডিএফও কলকাতা। এখানে এসেছেন শ্রী বিপুল দে। তিনি শুনলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনি পোস্টিং ছিলেন। এনারা এখানে আজকে এই প্রোগ্রামে এসেছেন। উনি এডি গ্রুপ 1 এমএসএমই। আছেন শ্রী সুদীপ পাল, যিনি এখানে এডি গ্রুপ এ, গ্রুপ আই এমএসএমই। আছেন ডাইরেক্টর অফ এক্সটেনশন এডুকেশন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, ডিন, ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, প্রফেসর বোর্ড। আছেন আমাদের এস্টিমড কলিগ প্রফেসর অরূপ চট্টোপাধ্যায়, প্রফেসর অমিত সারেঙ্গি, এবি সারেঙ্গি, প্রফেসর আইভি চট্টোপাধ্যায়, প্রফেসর রমেন কোলে। আছেন ডক্টর শিবাজি ব্যানার্জি, ডক্টর অর্পিতা দাস, ডক্টর দিব্যেন্দু, আরো যারা আছেন সবাই, অনেকেই এখানে আছেন। বিভিন্ন সেক্টর থেকে আগত বিজ্ঞানী এবং অফিসার, এবং যারা এন্টারপ্রাইজের জন্য এখানে এসেছেন দূর দূরান্ত থেকে, এন্টারপ্রেনারশিপ এখানে করার জন্য, তাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি দু এক কথা বলবো। দেখুন, আইপিআর আমি আমার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একটু একটু পড়াই। তো সেইখানে যে ব্যাপারটা বলতে হয়, এখানে একটু অন্যভাবে বলা, যেটা ডক্টর মৃত্যুঞ্জয়কে আমি বলছিলাম যে অনেকটা বলার জায়গা এখানে নেই, তবুও আপনারা প্রথমে শুনলেন যে এমএসএমই কাজটা কি, তারপর শুনলেন আইপিআর এর সঙ্গে এমএসএমইর সংযোগটা কোথায়, কেন আজকের প্রোগ্রামটা, কেন এই প্রোগ্রামে আপনারা এসেছেন, এটা খুব ইম্পর্টেন্ট, এবং কিভাবে এমএসএমই আপনাদেরকে সাহায্য করতে পারে থ্রু আইপিআর। তো যাই হোক, আমি আজ এই মঞ্চে দাঁড়িয়ে
আপনাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা ভাগ করে নিতে চাই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, বাংলায় বৌদ্ধিক সম্পত্তি অধিকার। এই বিষয়টা সে শুধু আইনগত সেটা নয়, গবেষণা সেটাও নয়, এটা একটা সরাসরি জ্ঞান, উদ্ভাবন, যেখানে কৃষক, গবেষক এবং দেশের ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা সবাই জানি যে আজকের পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ আর জমি বা যন্ত্র নয়, বরং মানুষের মেধা, চিন্তা, উদ্ভাবনী ক্ষমতা। একজন বিজ্ঞানী তিনি বছরের পর বছর গবেষণা করে একটা নতুন প্রযুক্তি উদ্ভাবন করলেন। একজন লেখক একটি বই লিখলেন। একজন কৃষক শতাব্দীর পর শতাব্দী ধরে একটা দেশি জাত সংরক্ষণ করে চলেছেন। এই সব কিছুর পেছনে আছে মানুষের বুদ্ধি আর শ্রম। এই মেধা আর শ্রমের আইনি সুরক্ষার নামই হলো আইপিআর। আপনি একটা ভ্যারাইটি বের করলেন, একজন ব্রিডার 10-12 বছর ধরে খেটে, সেই ব্রিডার কিছুই না পেয়ে কোনো প্রাইভেট কোম্পানি বিলিয়ন ডলার রোজগার করছে। এটা কি হতে দেবেন? এটা কি হতে দেওয়া যায়? একজন কৃষকের আইন, এই পিপিবিএফআর অনুযায়ী কৃষক নয়, কৃষক, ফার্মার্স ইজ রিগার্ডেড অ্যাজ এ ব্রিডার। তারা যদি এইগুলো যদি সংরক্ষণ না করতেন, তাহলে আমাদের জাম প্লাজম এগুলো নিয়ে আমরা কাজ করি, সেগুলো পাওয়া যেত না। প্রতি পদে আমাদের তাদের সঙ্গে যুক্ত হতে হয়। আজকে যে দেখছেন কম্বাইন্ড হারভেস্টার, আজকে দেখছেন কাল্টিভেটর, বিভিন্ন জায়গা, বিভিন্ন কোম্পানি। কিছুদিন আগে দেখলাম যে জুট ভারত তৈরি করছে, সিড দিচ্ছে, সিডটা ঢেকে দিচ্ছে, এই যে বেরিয়েছে। তো এটা তো কোনো বিজ্ঞানীর মাথা থেকে বেরিয়েছে। এরকম তো নয় যে সেটা অন্য কেউ বিজনেস করবে। অবশ্যই তার একটা পেটেন্ট দরকার। তো আইপিআর কিন্তু কোনো একটা জায়গায় নয়। এইমাত্র কিছুক্ষণ আগে আপনি বললেন ট্রেডমার্ক, পেটেন্ট, কপিরাইট, ট্রেড সিক্রেট, ডিজাইন, পরপর অনেক আরো অনেক আছে। এটা একটা যেমন প্রশ্ন ছাত্রদের জন্য যে কত রকমের আইপিআর আছে, তো সেটাও সব এক নয়। আমরা যদি বলি যে আমি একটা ভ্যারাইটি পেটেন্ট করব, ইন্ডিয়াতে কিন্তু ভ্যারাইটি পেটেন্ট হয় না। ইন্ডিয়াকে কি বলেছে যে সুই জেনারিস সিস্টেম, আপনারা আপনাদের মতন এই ভ্যারাইটিকে রক্ষা করুন। ইন্ডিয়া বেছে নিল পিপিবিএফআর অ্যাক্ট 2001, প্রোটেকশন অফ প্ল্যান্ট ভ্যারাইটি এন্ড ফার্মার্স রাইটস অ্যাক্ট। আজকে এগ্রিকালচারে এই আইপিআর কেন সংযুক্ত, বিশেষ করে প্ল্যান্ট ব্রিডিং এ, সেটাও আপনারা শুনছেন বা শুনলেন। আরো বলছি,
তো যাই হোক, আজকের দিনে আমি আবার বলছি যে আপনার জমি আপনি ক্লেম করতে পারেন না যে ওই জমিটা আপনার। আপনি ক্লেম করতে পারেন না এটা এই ব্যাংকের এই টাকাটা আমার। আপনার কাছে কাগজ থাকতে হবে। জমির কাগজ না থাকলে আপনার ভ্যালু কি আছে? এই জমিটা আপনার। একটা আলমারি বা একটা ধরুন গাড়ি দোকানে রয়েছে, আপনি বলতে পারবেন এই গাড়িটা আমার? আপনি টাকা দিলেন, আপনি কোনো কাগজ পেলেন না, আপনি বলতে পারবেন আপনার? আপনার তার কাগজ চাই, রেজিস্ট্রেশন চাই, আপনি লফুলি আপনি রাস্তায় বেরোতে পারবেন এই গাড়িটা নিয়ে। তো সেই রকম এখানেও কিন্তু ভ্যারাইটি রেজিস্ট্রেশন বলুন, আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কিছু কাজ করেছে, আমি খুব সংক্ষেপে বলবো। আজকে খুব সকালে আমাদের মাননীয় উপাচার্য স্যার বেরিয়ে গেছেন, আমাকে ফোন করেছিলেন যে ওখানকার কি অবস্থা। হি ইজ ভেরি মাচ অ্যাওয়ার যে এই অনুষ্ঠানটা কিরকম ভাবে হচ্ছে, কারা কারা এসেছে, আমাকে ডিটেলস উনি খবর নিয়েছেন এবং বলেছেন আমার হয়ে একটু বলে দেবেন যে আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন যেন সুন্দরভাবে এটা সম্পন্ন হয়। এরকম নয় যে আমি একটা বিশেষ কাজে চলে এসেছি, আমার থাকার কথা ছিল, আনঅ্যাভয়েডেবল যে সার্কামস্টান্স যেটা, সেই জন্য ওনাকে চলে যেতে হয়েছে। অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার কিছুক্ষণ আগেই আমাকে ফোন করেছে। যাই হোক, তো আমাদের যেটা বললাম যে এই কর্তৃত্ব যদি কেউ কেড়ে নেয় তাহলে ভবিষ্যতে উদ্ভাবনের উৎসাহ থাকবে না। তো এই প্রশ্নের উত্তর দিতেই আইপিআর ব্যবস্থার সৃষ্টি। তার মানে এক, উদ্ভাবক ও স্রষ্টাকে ন্যায্য স্বীকৃতি দেওয়া। দ্বিতীয়ত, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ উৎসাহিত করা। এই মাত্র বললেন, সেই বিনিয়োগ উৎসাহিত করা কিন্তু এমএসএমই করবে, যে নতুন কিছু করতে হবে। কারণ পেটেন্ট তখনই হবে যেটা ইনভেনশন, ইট ইজ নট মিয়ার ডিসকভারি। বলবেন ম্যাডাম রয়েছেন, লং এক্সপিরিয়েন্সড, ইনোভেটিভনেস। আর তৃতীয়ত, জ্ঞান ও প্রযুক্তির সঠিক বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করা, যার ফলে সমাজ ও দেশের দীর্ঘমেয়াদী কল্যাণ সাধন। আমি আজকে পেটেন্ট এওতা এইসব নিয়ে কিছু বলছি না, শুধু একটা বলি যে পেটেন্ট পেতে গেলে নতুন হতে হবে। এটা কিন্তু হবে, নতুন হতে হবে এবং উদ্ভাবনী ধাপ থাকতে হবে। শিল্পক্ষেত্রে ব্যবহারযোগ্য হতে হবে। আপনি এমন কিছু একটা যন্ত্র আবিষ্কার করবেন না, মানুষ মারার যন্ত্র, যেটা আপনাকে পেটেন্ট দেওয়া হবে। সেখানে শিল্পক্ষেত্রে ব্যবহারযোগ্য হতে হবে। আর 20 বছর আপনার মেয়াদ থাকবে সেটা। কিন্তু ভারতে যেটা বলছিলাম, প্রাণী, উদ্ভিদ বা কৃষি পদ্ধতি, সেটা কিন্তু পেটেন্ট যোগ্য নয়। কপিরাইট আমি বললাম, ডিটেলস বলবো না কিছু, যে আচ্ছা এটা খুব ছাত্রদের জন্য, যে তোমরা পিএইচডি থিসিস করছো, তো তোমাদের কপিরাইট আছে। তোমাদের থিসিস চুরি করে কেউ যদি সেটা পেপার করে, সেটা তো অপরাধ। তার জন্যে কিন্তু রুলস আছে, কপিরাইট রুলস। আমরা কি দেখেছিলাম
যে এককালে কবিগুরুর লেখা যে সকল বই, রবীন্দ্র রচনাবলী বলুন, সেগুলো বিশ্বভারতী প্রকাশনী ছাড়া পাওয়া যেত না। কবিগুরু মারা যাওয়ার 60 বছর পর সেইটা এখন কিন্তু দেখবেন আজকাল প্রকাশনী থেকে, আনন্দ থেকে শুরু করে সবার প্রকাশনীর হাতে কিন্তু ওইটা তারা নিতে পারে, কিন্তু 60 বছর পারেনি। একটা কপিরাইট আইন আছে, তেমনি ছাত্রদেরও তাই। কপিরাইট স্বয়ংক্রিয়ভাবে সৃষ্টি, এই কথাটা একটা আছে। যাই হোক, পরবর্তী গুরুত্বপূর্ণ রূপ দেখলেন ট্রেডমার্ক, একটা লোগো, একটা প্রতীক। এই কৃষিক্ষেত্রে বীজ কোম্পানি বলুন, কৃষিজ পণ্য বলুন, বা খাদ্য শিল্পে এই ট্রেডমার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটার সঙ্গে ভোক্তার বিশ্বাস যে এই কোম্পানির সিড ছাড়া কিনবো না, আর বাজার মূল্য গড়ে তোলে। সিমিলারলি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, এছাড়া ভৌগোলিক নির্দেশক জিআই। শুনলেন যে ম্যাডামের কাছে পশ্চিমবঙ্গে কতগুলো জিআই হয়েছে। দার্জিলিং টি নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় দার্জিলিং টি বলে বিক্রি করছে, তাই তো। তারপর খুব সুন্দর একটা জিনিস, কলকাতার রসগোল্লা, তাই তো। উড়িষ্যার সঙ্গে কলকাতার টানাপোড়েন ছিল একটা সময়, যাই হোক এটা কলকাতা পেয়েছে। এরকম অনেক অনেক আছে, আগ্রা পেঠা থেকে শুরু করে অনেক কিছু আছে, ম্যাডাম বলবেন। আমাদের স্যার রয়েছেন, মৃত্যুঞ্জয় স্যার। আর এইমাত্র কিছুক্ষণ শুনলেন ট্রেড সিক্রেট, যে রান্নার ব্যাপারটা, সব রকম ইনগ্রেডিয়েন্ট সবকিছু দেওয়া হলো, কিন্তু রান্নার টেস্ট কিন্তু এক এক জায়গায় এক এক রকম হলো, তাই তো। কোকোকোলা বলবে তারা কি দিয়েছে, পেপসি বলবে, এক একটা লোগো আছে। ভিকো টার্মেরিক, তার একটা ট্রেড সিক্রেট আছে। তো এইরকম প্রত্যেকের কিন্তু ট্রেড সিক্রেট আছে। পাইরেসি হয়, দেখবেন বোরোলিন, বিভিন্ন জায়গায় দেখবেন বোরোনিল লেখা হয়, এটার একটা টার্মস আছে। আপনি দেখবেন সবুজ রঙের খাপ, বোরোলিন সবই তো আছে, কিন্তু ওই এল আর এন একটা আগু পিছু হয়ে গেছে, ওইখানেই সব শেষ করে দিয়েছে। যত ভেজাল মেশান, বোরোলিন এরকম হয়ে গেছে, তখন বলবেন দেখে কিনুন। যাই হোক, তো আমি এখানে একটা কথা বলবো, যে আইনের কথা, যে আইন ভারতবর্ষের জন্য গর্বের, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, প্ল্যান্ট ভ্যারাইটি প্রোটেকশন এন্ড ফার্মার্স রাইটস অ্যাক্ট 2001, পিপিবিএফআর অ্যাক্ট। কারণ এখানে এই আইনটা শুধু ব্রিডারের অধিকার নয়, কৃষকের অধিকারও সমানভাবে গুরুত্ব পেয়েছে। যেটা বলছিলাম, একজন বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, প্রজননকারী নতুন জাত উদ্ভাবন করতে হলে তিনি তার বাণিজ্যিক অধিকার পান। আবার একজন কৃষক তার সংরক্ষিত দেশি জাত ব্যবহার, বিনিময়, এক্সচেঞ্জ আর বিক্রিও করতে পারেন। এই আইনের অধীনে নতুন জাত, বিদ্যমান জাত এবং কৃষকের জাত, বিভিন্ন জাত আছে। ফার্মার্স ভ্যারাইটি, ভিসিকে ভ্যারাইটি অফ কমন নলেজ, এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে। এইগুলো সব নিবন্ধনের সুযোগ রয়েছে এখানে, এটা ভারত সরকার করেছে। পিপিবিএফআর আইনে কৃষকদের জন্য ক্ষতিপূরণ
তারা কোর্টে যেতে পারে। আমি একজন ব্রিডার, আমি বললাম যে আপনার এটা 10 কুইন্টাল আপনার হবে, আপনি নেন। আমাকে বিশ্বাস করে সেই কৃষক সেই জাতটা নিল, পেল না। তিনি কোর্টে যাবার রাইট রয়েছে। যাই হোক, ক্ষতিপূরণ, পুরস্কার এবং ঐতিহ্যগত জ্ঞানের স্বীকৃতিও ব্যবস্থা রয়েছে। এর ফলে কৃষক শুধুমাত্র যে উৎপাদক নয়, আমি আবার বলছি এই কথাটা, শুধু উৎপাদক নন, বরং উদ্ভাবনের অংশীদারের স্বীকৃতি লাভ করেন। দেখুন, মোস্ট অফ দ্য ব্রিডার্স আর সো ট্রিকি। আমি বলি এই কথাটা কেন জানেন তো? ওই যে যখন বললেন যে আমি তো এটা পেলাম না, কৃষক বললেন তাহলে কোর্টে কেস হবে। না না, ও সব এসব দেয়নি, ও আমি যা যা টেকনোলজি বলেছি ও এসব দেয়নি বলে ঠিক তারা বেরিয়ে চলে আসবে। কৃষকের জায়গায় থেকে গেল। এই আজকের দিনে এই কথাটা বলা খুব প্রয়োজন। পুরো টেকনোলজি জানতে হবে, পর কিভাবে কৃষি কাজ করলে পরে এই ফসলের অমুক ফসলের এরকম জাতের এই আমরা ইল্ড পাবো। আপনাদের জন্য অনেক রাস্তা খুলে দিয়েছে। যাই হোক, আমাদের অত্যন্ত একটা মানবিক এবং গুরুত্বপূর্ণ দিক হলো এই আইনের জিনোম সেভিয়ার অ্যাওয়ার্ড। প্রফেসর মৃত্যুঞ্জয় ঘোষ, তার অক্লান্ত পরিশ্রম এবং ওনার টিম এই জিনোম সেভিয়ার অ্যাওয়ার্ড এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্ন ফার্মার্স ক্লাব যারা রয়েছে, যাদের সঙ্গে ওরা কাজকর্ম করছে, তারা পেয়েছে। এবছরেও হয়েছে। তো যাই হোক, এই রক্ষা কবচ যেটা আপনি বলছি আইপিআর, এটা একটা রক্ষা কবচ, যেখানে গবেষক, যেখানে শিক্ষক, যেখানে ছাত্র এবং কৃষক, আমরা সবাই যদি আইপিআর সম্বন্ধে সচেতন হই, তাহলে জ্ঞান চুরি নয়, জ্ঞান সুরক্ষাই হবে আমাদের সংস্কৃতি। জ্ঞান সুরক্ষাই হবে আমাদের সংস্কৃতি। এটা একটা সংস্কৃতি। আপনি প্রথমেই শুনলেন, এই সচেতনতা আমাদের কৃষি ও গবেষণাকে শক্তিশালী করবে এবং দেশকে জ্ঞান ভিত্তিক অর্থনীতির পথে আরো এগিয়ে নিয়ে যাবে। আমি এই আশাবাদী এবং এই বিশ্বাসের সঙ্গে আমি বক্তব্য শেষ করলাম। শুরু হয়ে যায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক। এখানকার আজকে যে প্রোগ্রাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যাওয়ারনেস, এর যে বিভিন্ন ধারা, প্রফেসর শুভ্র মুখার্জি স্যার, প্রফেসর ডক্টর পি কে দাস স্যার, ওনারা বললেন এবং তাপস স্যারও বললেন। আপনারা শুনলেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কেন প্রয়োজন, আজকের এই ওয়ার্কশপটা কেন করা হচ্ছে। তো আমরা সেই 2020 থেকেই আপনাদের ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত বিভিন্নভাবে, এবং তার ফলপ্রসূ আজ পর্যন্ত 10টা জিআই আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করতে পেরেছি। 11টা এগ্রিকালচারাল জিআই হয়েছে, তার মধ্যে 8টাই আমরা করতে পেরেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, এবং আরো ভবিষ্যতে অনেকগুলো আমাদের পরিকল্পনা হয়েও গেছে, যার জিআই হয়তো সামনের দিন আসতে চলেছে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা শুভ্র মুখার্জি স্যার বলছিলেন, প্ল্যান্ট ভ্যারাইটি ফার্মার্স রাইট, যেটা হচ্ছে ভীষণ পরিমাণে গুরুত্ব আজকের দিনে। সেইটা 2009-10 সালে এখানে ডিরেক্টর অফ রিসার্চ একটি প্রোগ্রাম অর্গানাইজ করেছিলেন। আমি সেখানে আসবার
আসতে পেরেছিলাম, এবং সেইখানে আমরা হিমাচল প্রদেশ থেকে যে প্রফেসরকে নিয়ে এসেছিলাম, এবং সেইখানেই আমরা 24টা প্ল্যান্ট ভ্যারাইটি উইথ দিস ইউনিভার্সিটি আমরা অ্যাপ্লাই করতে পেরেছিলাম, এবং বাঁকুড়া ইউনিভার্সিটি বোর্ড তার সঙ্গে যুক্ত ছিল, এবং 24টা প্ল্যান্ট ভ্যারাইটি আমরা তখন কাজটা শুরু করেছিলাম। কিন্তু প্ল্যান্ট ভ্যারাইটির কাজটা যেহেতু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট ডাইরেক্টলি ইনভলভ হতে পারবে না, সেটা ইউনিভার্সিটিরই কাজ প্ল্যান্ট ভ্যারাইটি। তো এখন সেটা আমি দেখলাম যে আজকে সেশনে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর যে ডিসকাশনের পরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মধ্যে প্ল্যান্ট ভ্যারাইটিটাই পড়ছে, সেটা ডিটেলস আলোচনা প্রফেসর মৃত্যুঞ্জয় ঘোষ করবেন। তখন আপনারা জানতে পারবেন যে কেন এই প্ল্যান্ট ভ্যারাইটি এবং ফার্মার্স রাইট আজকের দিনে এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তার কারণ এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ওয়ার্কশপ গুলোর সঙ্গে যেটা জড়িত রয়েছে যে মেধাস্বত্বের সুরক্ষা, এই সুরক্ষার সঙ্গে এটাকে আমরা কি করে কাজে লাগাবো, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের প্রত্যেককে প্রত্যেক লেভেলে জানতে হবে, এবং আপনাদেরকে নিজেদেরকে এগিয়ে আসতে। তার কারণ হচ্ছে একটা পিএইচডি ডিগ্রি নিয়ে যখন একটি স্টুডেন্ট এই ইউনিভার্সিটি কেন যে কোনো ইউনিভার্সিটি থেকেই বেরোক না কেন, তারপরে যে প্রবলেম বা যেটা আসে তাকেই কিন্তু তার জায়গাটা বিশ্বের বাজারে তৈরি করে নিতে হয়। সে একাডেমিক্সে যাবে, কি সে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে যাবে, কি সে নিজে এন্টারপ্রেনার হবে, তার ডিসিশন কিন্তু তাকেই নিতে হয়। তেমনি আজকে পিকে দাস স্যার বললেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড লার্জেস্ট এমএসএমই, যেখানে 45 লাখ অলরেডি রেজিস্টার্ড। এই হিউজ নাম্বার এমএসএমই তারা বিভিন্ন বিষয়ে কাজ করে। আমি চেষ্টা করব আমার যে ডেলিভারেশন আছে তার মধ্যে এমএসএমইর বিভিন্ন আসপেক্ট গুলো তুলে ধরতে। কিন্তু এই 45 লাখ এমএসএমই যদি তাদের প্রত্যেকটা কাজ ইউনিক ওয়েতে করে সেইটা মার্কেটে আনে, এবং আমাদের নিজস্ব মার্কেটটাই একটা হিউজ, আমাদের এক্সপোর্ট করার এই মুহূর্তে আপাতত দরকার নেই। আমরা নিজেদের মার্কেটের যে বিষয়গুলো সেগুলোকেই সার্ভ করি না কেন। আজকে ধরুন এই যে জলের বোতল, এই জলের বোতলটা আমরা কিন্তু বায়োডিগ্রেডেবল প্লাস্টিকে এখনো আনতে পারিনি। আমরা কেন এই প্লাস্টিকটা দিয়ে আমাদের পরিবেশটাকে নষ্ট করছি, যার যার ফল কিন্তু আমাদের অলরেডি পেতে হয়েছে যে পরিবেশ দূষণ, দিল্লিতে যা অবস্থা, এবং ওয়েস্ট বেঙ্গলও কিন্তু পরিবেশ দূষণের এখন আমাদেরও প্রায় 250 অ্যাবভ কলকাতা। হয়তো আপনারা যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় এবং কল্যাণীর এই গ্রিনারিজ এর মধ্যে আছেন, আপনাদের এখানে হয়তো সেটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা অনেকটা ভালো, কিন্তু খোদ কলকাতায় সেটা 250 হয়ে গেছে, এবং দিল্লি তো 1000, এবং সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে অনেক অনেক প্রবলেমস এর মধ্যে আমরা পড়ছি। সুতরাং আমাদের উচিত এই মুহূর্তে যে সমস্ত বার্নিং ইস্যুস আছে সেগুলোকে নিয়ে রিসার্চ করা, এবং আমাদের পৃথিবীকে আমাদের এবং পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যাওয়া, এবং জব অপরচুনিটিস। আজকে কিন্তু যেটা পিকেদা স্যার অলরেডি বললেন, গভর্নমেন্ট জব নেই, তার মানে সেটা সেন্ট্রাল স্টেট যাই হোক না কেন, আমাদের নিজস্ব কাজ করে সেই কাজকে, সেই প্রোডাক্টকে মার্কেটে এনে মার্কেটের সোশ্যাল ইম্প্যাক্ট থাকবে, এরকম প্রোডাক্ট আমাদের মার্কেটে আনতে হবে যেটা আমাদের রোজকার জীবনকে আরো সুন্দর করে তোলে। সেই সমস্ত প্রোডাক্ট এনে তার মেধা সুরক্ষা নিতে হবে। মেধা সুরক্ষা না নিলে কি হতে পারে, আরো তার উদাহরণ আমি আমার বক্তব্য নেক্সট বক্তব্যে রাখবো। তবে একটা ছোট্ট কথা দিয়ে শেষ করব, যেটা আমি বলছি যে ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায় গ্রিসে একটি কম্পিটিশন হয়েছিল। সেই কম্পিটিশনটা হচ্ছে স্যুপ মেকিং কম্পিটিশন, বা বিভিন্ন খাবার দ্রব্যের তৈরি কম্পিটিশন হয়েছিল। তো রাজা মশাই একটি স্যুপ খেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন। যিনি স্যুপটা বানিয়েছিলেন তাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি চাও। সে বললেন যে রাজামশাই, আপনি আমাকে পারমিশন দিন যে আপনার রাজত্বে আমি ছাড়া আর কেউ এই স্যুপ তৈরি করার অধিকার পাবেন না। পিকে দাস স্যার বললেন রেসিপি, অনেক কিছু বললেন। তাহলে এই যে মেধা সুরক্ষের প্রথম গোড়াপত্তন ধরে নেওয়া হয় ইতিহাসের পাতায় সেই স্যুপ মেকিং কম্পিটিশন থেকে, সেটা 1200-1300 এরকম সময়কার হবে এই পুরনো ইতিহাস ঘেটে।
আর ইন্ডিয়ান ফার্স্ট প্যাটেন্ট হচ্ছে পাংখা পুলিং মেশিন। তা তো হবেই হবে, এত গরমে আমরা থাকি, তার পাংখা পুলিং মেশিন হচ্ছে ইন্ডিয়ান পেটেন্ট। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, যেখানে ভারতবর্ষ জাম্প করেছে 85 থেকে 38 পজিশন ইন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। গ্লোবালি ভারতবর্ষের পজিশনটা অনেক হাই হয়েছে, এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমরা দেখি, কোভিড এর আগে, কোভিড আমাদের অনেকটা ক্ষতি করে দিয়ে গেছে ঠিকই, কোভিড এর আগে ওয়েস্ট বেঙ্গলের পজিশন ছিল 8 ইন ফাইলিং প্যাটেন্টস। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের সঙ্গে আমরা যদি তুলনা করি, ওয়েস্ট বেঙ্গল তখন ছিল 8, কিন্তু এখন তার পজিশন হচ্ছে 13। তাহলে আমরা আমাদের পজিশন থেকে নেমে গেছি, যেখানে নাম্বার অফ পেটেন্টস ইনক্রিজ করছে, এবং জানুয়ারি থেকে জুলাইয়ের যে রেকর্ড পেটেন্ট অফিস দিচ্ছে তা অনুযায়ী, মানে পুরো ডিসেম্বরটা এখনো রেকর্ডটা আপলোড হয়নি, তাতে 1 লাখ পেটেন্ট ফাইল হয়েছে। যখন আমি 99 জয়েন করি আমাদের দপ্তরে, তখন 2000 কি 3000 পেটেন্ট ফাইল হতো। কিন্তু এখন এই যে হিউজ জ্যাম, সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গকে তাল রেখে এগিয়ে চলতে হবে। আর আমাদের আইপিআর সেল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতায় যে আইপিআর সেল, তা কিন্তু আমরা গোটা 26 বছর ধরে এখানে কাজ করছি। আমরা চাই যে আরো পেটেন্ট, ট্রেডমার্ক, ডিজাইন, কপিরাইট প্রত্যেকটা বিষয় কিন্তু এমএসএমইর সঙ্গে জড়িত, আরো ফাইলিং হোক। এবং আইপিএমসি এবং এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই যে উদ্যোগ নিয়েছে, আমরা কোলাবোরেটিভ ওয়ে দিয়ে যতটা পারবো আমাদের রাজ্যের যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের যে স্ট্যান্ড, সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং তার জন্য সবার আগে দরকার আপনাদের সকলের সহযোগিতা। মেধা কিন্তু সকলের মধ্যেই আছে, কিন্তু আমরা জানি না সেটাকে কি করে ইউজ করব। আজকে আমাদের সেই ইউজ করার জায়গা বা কমার্শিয়ালাইজেশনটা অনেক পিছনে পড়ে আছে। এমএসএমই সেক্টরগুলো কিন্তু সেক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এইটা বলে আমি আমার এখনকার বক্তব্য শেষ করছি। কিন্তু আরেকটা জিনিসও বলে রাখি যে আমাদের মাননীয় সেক্রেটারি স্যার সবাইকে এই প্রোগ্রামের জন্য সাধুবাদ, মানে এই প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য সাধুবাদ জানিয়েছে। এবং তিনি নিজে একসময় এমএসএমইতে ছিলেন, তিনি ভীষণভাবে চান যে এমএসএমই সেক্টর আরো এগিয়ে আসুক, এবং তার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে যদি কিছু করা সম্ভব হয় সেটুকু আমরা চেষ্টা করব। কারণ আমাদের কিছু সুযোগ আছে, আমার যে লেকচার মডিউলটা আছে তার মধ্যে আমি বলার চেষ্টা করব। আর যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আইপিআর এর ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই কথা বলে আমি আমার ইনাগুরাল যে বক্তব্য ছিল সেটা শেষ করলাম। এরপরে টেকনিক্যাল বক্তব্যে আপনাদের যা যা প্রয়োজন, যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে সেটাও তখন জিজ্ঞেস করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ বিধাননগর কৃষি বিশ্ববিদ্যালয় এবং এমএসএমই কে এই সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করা।